হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের চতুর্থ অংশ। সত্যি সত্যি তুমি মায়ার সাথে সংসার করতে চাইছো? হ্যাঁ, কিন্তু মায়া করতে চায় না। এমন কথায় অবাক হয়ে যায় সবাই। আলভি কপাল ভুরু কুঁচকে বলে, কেন? জানি না আমি। মায়া বলেছে তোমার সাথে সংসার করবে না, আজকেই তালাক দিয়ে দিতে বলেছে। মিথ্যে বলছো তুমি। একটাও মিথ্যে বলছি না, সকলের সামনেই তো বলছি। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, ও সোজা সাপটা না করে দিয়েছে। তোমার সাথে কিছুতেই সংসার করবে না। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি মায়াকে তালাক দিয়ে দাও। এভাবে তো ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। মায়াকে ডাকো এখানে। কেন? ও আমার সামনে নিজের মুখে বলবে, তবেই আমি বিশ্বাস করব। মাহিত, যা, মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিত সোফা সেরে মায়ার রুমের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিট পরে মায়া নিচে নেমে আসে, মাথা নিচু করে দাঁড়ায় সকলের সামনে। আলভি মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। গত 2 দিনের তুলনায় আজকে মায়ার চোখ মুখ ফোলা ফোলা দেখাচ্ছে। মুখের রং কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। চুলগুলো বোধহয় এলোমেলো হয়ে আছে। ওড়না দিয়ে ঢেকে রাখার কারণে সেভাবে বোঝা যাচ্ছে না। তবে কপালের দিকে এলোমেলো হয়ে বেরিয়ে আছে অল্প কিছু চুল। মায়ার এমন মলিন চেহারা দেখে আলভির ভীষণ মায়া হয়। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে এতগুলো বছর ধরে। মাহমুদ মেয়ের দিকে তাকিয়ে বলেন, আলভি তোমার সাথে সংসার করতে চাইছে। আমরাও সেটাই চাই, কিন্তু আমরা চাইলে তো হবে না। তোরও তো চাইতে হবে। এখন তুই কি চাইছিস? তোর উপর কোনো কিছুই আর জোর করে চাপানো হবে না। তুই যা বলবি তাই হবে। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। নিজের নিচের দিকে তাকিয়ে কাট কাট গলায় কথাগুলো বলে। ভেবে দেখ। অনেক ভেবেছি, আর ভাবতে চাই না। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। আলতাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলে, এবার কি বলবে? ওর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। মায়া রাগী কাট কাট গলার স্বর, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আলভি মায়ার রাগী চেহারার দিকে তাকিয়ে থাকে। এত রাগ? মায়া এখনো নিচের দিকে তাকিয়ে আছে। একটা বার মুখ তুলে কারুর দিকে তাকায়নি। ঐশী রহমান মায়ার দিকে তাকিয়ে বলেন, মায়া, এমন কথা বলছো কেন? আলভিকে, প্লিজ আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। এত বছরে মানুষের এত এত কথা শুনেছি যে এখন আর কারো কথা শুনতে ইচ্ছে করে না। এতগুলো বছর আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু এখন আর মানতে পারবো না। তোমার ছেলে যা করতে এতগুলো বছর পর বাড়ি ফিরেছে তা করতে বলো। ও তো তোমার সাথে সংসার করতে চাইছে মায়া। উনি সংসার করার জন্য বিদেশে থেকে দেশে আসেননি আম্মু। কিন্তু এখন উনি চাইলেও আমি চাই না। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে আর এই জীবন থেকে। মাহবুবা মেহের বলে, মায়া, বিয়েটা তো ছেলে খেলা না। একটা বার তো তোমরা সবাই তো আমাদের দুজনের সাথে ছেলে খেলাই খেললে ছিলে। যে বয়সে আমি হাফ প্যান্ট পরে খালি গায়ে দৌড়ে বেড়াতাম, সেই বয়সে তোমরা আমাকে এলোমেলোভাবে শাড়ি পরিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিলে। তখন আমি বুঝতামই না হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে। বিয়ে কি, কি হলো? হাজব্যান্ডও হারিয়ে গেল। যে ছেলেটার সাথে জোর করে বিয়ে দিলে সেই ছেলেটাকেও বোঝার চেষ্টা করনি তোমরা। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিল। বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে চলে গেল বহু দূরে। সে পরিবার হারিয়েছিল, আর আমি আমার কৈশোরের সব কিছু ফিরিয়ে দিতে পারবে? পেরিয়ে যাওয়া প্রায় 13টি বছর তোমার ছেলে খেলোনি আমাদের দুজনের সাথে? মায়ার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। মায়ার চোখে চোখ রাখতেও পারে না কেউ। কিন্তু আলভি মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। আলভির বিশ্বাস হচ্ছে না মায়া এতগুলো কথা বলল। এই মেয়ে তো এখন কথা বলতেও শিখে গেছে। মায়া আলভির দিকে তাকিয়ে থেকেই বলে, তোমরা এতগুলো বছর যা যা বলেছ সব শুনেছি আমি। এখন আমি নিজের কথা শুনবো। আমি চাই না ওনার সাথে সংসার করতে। উনি আমাকে তালাক দেওয়ার জন্য এসেছে। ভালো কথা, তালাক দিয়ে দিক। এই সম্পর্ক থেকে মুক্ত হয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করুক। আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আমি নিজেকে নিয়ে ভাবতে পারি এখন। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়।
এগিয়ে গিয়ে মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোমার সাথে কথা আছে, আমার রুমে চলো। মায়া শক্ত হয়ে দাঁড়ায়, ঝাড়ি দিয়ে আলভির হাতের মুঠোর থেকে নিজের হাত সরিয়ে নেয়, আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আপনি ছোবেন না আমায়, আপনার সাথে কোনো কথাই নেই আমার, আর না আগে ছিল। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। আলভি পুনরায় মায়ার হাত ধরতে গেলে মায়া হাত গুটিয়ে নেয়। আলভিকে পাশ কাটিয়ে দুটো পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আলভি ডাকতে থাকে। মায়া রুমে ঢুকে আলভির মুখের উপর দরজা লক করে দেয়। একটুর জন্য মায়াকে ধরতে পারল না আলভি। রুমে ঢুকতে না পারে রেগে দরজার উপর হাত মুষ্টি করে পাঞ্চ মারে। জোরে শব্দ হয়। এত জোরে শব্দ শুনে কেঁপে ওঠে মায়া। জোরে করাঘাত করে। বেশ কয়েকবার উচ্চস্বরে ডাকে মায়ার নাম ধরে। মায়া টু শব্দ করে না, যেন রুমের ভেতর কেউ নেই। মায়ার সারা শব্দ না পেয়ে বুঝতে পারে মায়া একটা কথাও বলবে না, এখন ভেতর থেকে বের হবে না। এখন ভেতর থেকে বের হবে না। এখন না বের হলে পরে তো বের হবেই। কতদিন রুমের ভেতর থাকবে? রেগে ফোঁস করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাগ হচ্ছে ভীষণ। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওকে তখন দৌড়ে বাইরে যেতে দেখে ঐশী রহমান আর মাহবুবা মেহের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। আলভিকে দেখে ঐশী রহমান বলেন, এভাবে কোথায় গিয়েছিলে? কিছু হয়েছে? আর এত রেগে আছো কেন? আলভি গম্ভীর স্বর, বাড়ির মেয়ে কোথায় যায়, কার সাথে যায়, খোঁজ খবর রাখো না? কি হয়েছে? মায়া কোথায় গেল? ওর মামার বাড়িতে। কেন? বলে গেছে তোমাদের? হ্যাঁ। কার সাথে গেল? মাহিদের সাথে। মাহিদ ছিল না ওটা। কোনটা? যে ছেলের সাথে মায়া গেল। কোন ছেলের সাথে গেছে? মায়ের কথায় বিরক্তি হয়ে আলভি রেগেই বলে, প্রশ্নটা আমি করেছি। মায়া কার সাথে গেল ছেলেটাকে আমি চিনলে তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? কে ওই ছেলে? দুই যায় একে অপরের মুখের দিকে তাকায়। মাহিদের সাথে তো মায়ার যাওয়ার কথা। মায়া কার সাথে গেল তাহলে? মাহবুবা মেহের বললেন, ছেলেটাকে দেখতে কেমন? লম্বা চওড়া, মাহিদের চেয়েও বয়সে বড় মনে হলো। গায়ের রং শ্যাম বর্ণের, ক্লিন শেপ করা না, ওর দাড়ি ওঠেনি এখনো। ওটা শিপন। কোন শিপন? ছোট ভাইয়ের ছোট ছেলে শিপন। সেই ছোট্ট শিপন? হ্যাঁ। এত বড় হয়ে গেছে? হ্যাঁ। শিহাবের চেয়ে শিপনকেই বড় মনে হয় সবার। ছোট শিপনই, কিন্তু সবাই ওকে বড় বলে। বয়সের তুলনায় দ্রুত বড় হয়ে গেছে। পুরো হরলিক্স ফ্যাক্টরি ওকে গুলিয়ে খাইয়েছে নাকি? 17 বছরের ছেলেকে 25 বছরের মনে হলো। বলছি না, যে দেখে সেই ওকে সকলের বড় বলে। মায়া মামার বাড়িতে কেন গেল? আজকে শীতলের জন্মদিন। জন্মদিন তো পালন করতে দেয় না, তাই ওরা ছোটরাই নিজেদের মতো করে আনন্দ করে। তাই মাহিদ আর মায়াকে যেতে বলেছে। মাহিদ তো বড় হয়ে গেছে, ওকে যেতে বললেও যায় না। সেজন্য মায়া আর মাহিদ গেছে। আলভি আর কিছু না বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া ওকে কি বলেছে সেসব আর বলে না মা আর শাশুড়িকে। মায়া যে শয়তানি করে বলেছে ওকে জ্বালানোর জন্য, সেটা বুঝে গেছে। কি বজ্জাত মেয়ে, ভাবা যায়? তোর জন্য মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। দুই যা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠেন। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আলভি জেলাস, সেই জন্যই এত রেগে ছিল। দুজনেই আবার কিচেনের দিকে এগিয়ে যান। শিপন বাইক চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আপু, ভাইয়া তো তোমাকে ডাকলো, কথা বললে না কেন? আর এত তাড়াহুড়া করছিলে কেন? কে ডাকলো না ডাকলো সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই মনোযোগ দিয়ে বাইক চালা, ফেলে দিস না আবার। রেগে যাচ্ছ কেন? তুই মুখ বন্ধ রাখ। ভাইয়াকেও নিয়ে আসলে ভালো হতো না? এত যে ভাইয়া ভাইয়া করছিস, তোর কোন জনমের ভাই হয়? তুই চিনিস ওনাকে? আজকের আগে কখনো দেখেছিস? ছোটবেলায় তো দেখেছিস। তোর মনে আছে সে কথা একটু একটু? ঢপ মারার জায়গা পাস না। ঢপ মারবো কেন? সত্যি কথা বলছি। চুপচাপ বাইক চালা। তুমি তো আলভি ভাইয়াকে ভালোবাসতে আপু। কে বলল তোকে? আমি জানি। ছোট মানুষ, ছোটদের মতো থাকবি। বড়দের মতো কথা বলিস কেন? আমাকে তোমার ছোট মনে হয়? এখন সবাই আমাকে বড় বলে। শুধু হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধিতে না।
কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছায় দুজন। বাইক পার্ক করে রেখে দুজন বাড়ির ভেতরে প্রবেশ করে। মায়াকে দেখে দৌড়ে আসে শীতল। আলভি ভাইয়ের বউ, আপনার আসার সময় হলো এখন? আমি তো ভেবেছিলাম আজকে আসতে পারবেন না। আপু, তোমাকে তো বলেছি না, এই নামে সম্বোধন করবে না আমায়। কেন এই নামে সম্বোধন করলে? তো তুই আ চুপ করবে কি না আমি চলে যাব? এত রেগে যাচ্ছিস কেন? চুপ করলাম। এখন আয়, বাড়ির সকলের কাছে গিয়ে এগিয়ে যায়। অনেকগুলো দিন পর মামার বাড়িতে আসা হয়েছে। রাত প্রায় 1:30 বাজে। একা একা ছাদে বসে আছে আলভি। ঘুম দুই চোখের পাতায় ধরায় দিচ্ছে না। রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে ছাদে উঠে এসেছে। গরমে ছাদে ভালো লাগছে না, আবার রুমেও যেতে ইচ্ছে হচ্ছে না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। বিরক্ত হয়ে আবার সিগারেট ধরায়। ওর কেমন যেন লাগছে, ও নিজেই বুঝতে পারছে না। জার্মানি থাকাকালীন ব্যস্ত সময় পার করতো, সব সময় কাজের মধ্যে বিজি থাকতো, আর এখানে আসার পর থেকে শুয়ে বসে সময় পার করছে। আজকে সময় যেন পার হতেই চাইছে না। কারো সাথে যে কথা বলবে সেই উপায়ও নেই। সবাই ঘুমিয়ে আছে এখন। রেলিংয়ের উপর বসে আবার সিগারেট ধরায় উদাস মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের টান দেয়। ভাবতে শুরু করে অতীত, মায়া আর সেই পুরনো আলভিটাকে। আজ সব কিছু অন্যরকম হতে পারত। ওর আর মায়ার সুখের একটা সংসার হতো। দুজনের মধ্যে আজ দূরত্ব থাকতো না। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুই ঠিক নেই, আগেও ছিল না। পরদিন দুপুরের পর বাড়ি ফিরে আসে মায়া আর মাহিদ। গত রাতে ফিরে আসতে চেয়েছিল, তবে ওর মামা মামি কেউ আসতে দেয়নি। রাত বেশি হয়ে গিয়েছিল বলে ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে পায় না দুজন। শুধুই মেড মায়া রয়েছে। ওই ডোর খুলে দিয়েছে, বাকি সবাই হয়তো নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে। আসরের নামাজের পর নিজের রুম থেকে বেরিয়ে আসে আলভি। গত রাতে সারা রাত জেগেছিল, সকালে খাবার খেয়ে ঘুমিয়েছিল, তাই সারাদিন ঘুমিয়েই পার করলো। ড্রয়িং রুমে এসে দেখে মাহিদ সোফায় বসে ফোন দেখছে, ভাতিজিকে কোলে নিয়ে। নাহার বেগম অন্য সোফায় বসে তসবি পাঠ করছে। আশেপাশে নজর বুলায়, আর কাউকে দেখতে পেল না। মায়া বোধহয় নিজের রুমে রয়েছে। হেঁটে এগিয়ে এসে বসে মাহিদের পাশে। মাহিদ ঘাড় ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। আলভি হাত বাড়িয়ে মান্তাসাকে কোলে তুলে আদর করে। মাহিদের দিকে তাকিয়ে বলে, কখন এসেছিস? দুপুরের পরেই। যা, তৈরি হয়ে আয়। কেন? কোথায় যাবে? মার্কেটে। আমি? হ্যাঁ। সাথে তোর বাইকের চাবিও নিয়ে আসিস। যা এখন। মাহিদকে বসে থাকতে দেখে তাড়া দিয়ে বলে, যা। মাহিদ উঠে চলে যায় তৈরি হওয়ার জন্য। আলভি মান্তাসাকে নিয়ে মেতে ওঠে। মেয়েটাকে ওর কাছে দারুণ লাগে, একদম পুতুলের মতো দেখতে। কি সুন্দর করে ছোট আব্বু ডাকে। ছোট ছোট হাত দিয়ে গাল ছুঁয়ে দেয়, চুমু দেয়, আধো আধো বলিতে হাজারো কথা বলে। দাদির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার কিছু লাগবে? না। দাদির অভিমান ভরা গলার স্বর এখনো রেগে আছে। আমি কে হই তোর যে তোর উপর রেগে থাকবো? আচ্ছা, ফিরে এসে তোমাকে বোঝাবো তুমি আমার কে হও এখন। আসছি। উম্মা। দুই ভাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাইকের কাছে এসে দাঁড়ায় দুজন। মাহিদ চাবি এগিয়ে দেয় আলভির দিকে। এদিকে দিচ্ছিস কেন? চালাও। আমি? তাহলে কে? হাত পা ভাঙতে চাস মানে? আমি বাইক চালাতে পারি না, তুই চালা, আমি পেছনে বসছি। অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে মাহিদ। তুমি বাইক চালাতে পারো না? না। দেরি হয়ে যাচ্ছে, বেশি কথা না বলে বসো তো সামনে। আমি ভেবেছি তুমি চালাবে। তুমি চালাতে পারো না, তাহলে গাড়ি নিয়ে যাই। না, আমি বাইকে যাব। আর কথা না বাড়িয়ে সামনে উঠে বসে মাহিদ, পেছনে বসে আলভি। আমি যতদিন আছি ততদিনে তুই আমাকে বাইক চালানো শিখাবি। আচ্ছা। বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে দুজন। কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ বাইক থামায় মাহিদ। আলভি বিরক্ত হয়ে বলে, মাঝ রাস্তায় থামাচ্ছিস কেন? সামনে দেখো, একটা মহিলা দাঁড়িয়ে আছে। একটা বাড়ির সামনে, দুই হাতে দুটো 5 বছরের বাচ্চার হাত। পাশেই 7-8 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে একটু একটু পরিচিত মনে হলো আলভির, তবে পুরোপুরি মনে পড়ছে না মেয়েটাকে। কিছু সময় তাকিয়ে থাকার পর বলে, কে ওই মহিলা? আর ওনাকে দেখতে বলছিস কেন? চিনতে পারছো না কে ওটা? তোমার এক্স ভাইয়া। চমকে ওঠে আলভি। আবার তাকায় সামনের দিকে। যা ভেবেছিল এখন তাই দেখছে। 3 বাচ্চার মা হয়ে গেছে মিলা।
একটু পরে মুচকি হেসে বলে, ওই মহিলা মিলা? হ্যাঁ। এত বড় বড় ছেলে মেয়ে ওর। তুমি জার্মান চলে যাওয়ার পরের বছর বিয়ে করেছিল পালিয়ে গিয়ে। 3 বছর পর বড় ছেলেকে কোলে নিয়ে ফিরে এসেছিল দুজন। তারপর 5 বছর আগে যমজ ছেলে মেয়ে হয়েছে। কার সাথে পালিয়ে গিয়েছিল? সিয়ামের সাথে? না। অবাক হয় আলভি। তাহলে কার সাথে? এই বাড়ির বড় ছেলে তারেক রহমানের সাথে। তারেক ভাইয়ার ফ্রেন্ড ছিল না? হুম। আলভি হেসে বলে, সিয়ামকেও ছ্যাঁকা দিয়েছে নাকি? সিয়ামকে ছ্যাঁকা দিয়েছে। তুমি বেঁচে গিয়েছিলে, নয়তো কয়েকদিন পর তোমাকেও ছ্যাঁকা দিত। মানে? তারেকের সাথে ওর আগে থেকেই সম্পর্ক ছিল। তুই জানলি কিভাবে? এটা তো সবাই জানতো, তুমি ফুপুদের বাড়িতে থাকতে, তাই জানতে না কিছু ভাই? ভীষণ দুঃখ হচ্ছে কেন? এই যে সে 3 বাচ্চার মা হয়ে গেছে আর আমি এখনো এক বাচ্চার বাপ হতে পারিনি। সেটা তোমার দোষ। হুম। চল এখন এখান থেকে, নয়তো হার্ট অ্যাটাক চলে আসবে এক্সকে অন্যের বাচ্চার মা হতে দেখে। মাহিদের মাথায় চাটি মেরে আলভি দাঁতে দাঁত চেপে বলে, উল্টাপাল্টা কথা বলবি না তো। লাথি দিয়ে তোর মাজার হাড্ডি ভেঙে দেব বেয়াদব। আমি এখনো বাপ হইনি, সেজন্য। বোনকে অল্প বয়সে বিধবা না করতে চাইলে বাইক টান দে শালা। শপিং মলে এসে পৌঁছায় দুই ভাই। আলভি লেডিস শপে প্রবেশ করে। আলভি লেডিস শপে কেন প্রবেশ করলো বুঝতে পারছে না মাহিদ। কার জন্য কি কিনবে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। বড় ভাইয়ের কথা শুনে ভিতরে প্রবেশ করে। মায়া, কত সাইজের বোরকা লাগে? হ্যাঁ, বয়রা নাকি? মায়ার কত সাইজের বোরকা লাগে কেন? এত প্রশ্ন তো তোকে করতে হবে না। আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। 54 সাইজের একটু শর্ট হয়, আবার 56 একটু লং হয়ে যায়। 56 সাইজের 6টা বোরকা নেয়, 1 ডজন হিজাব নেয়, নেকাব নেয় 6টা। কয়জনের জন্য নিচ্ছ? শুধু আমার বইয়ের জন্য। এতগুলো কেন? পড়বে তাই। তাই বলে এতগুলো? আলভি উত্তর দেয় না। মা, শাশুড়ি, দাদি, ভাবি, মান্তাসা কাজের মেয়ের জন্য ড্রেস নেয় নিজের পছন্দের। বাড়িতে ছোটা বুয়া একজন আসে, সকালে দুপুরে চলে যায়, তার জন্য শাড়ি নেয়। মাহিদ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলে না। লেডিস শপ থেকে বেরিয়ে জেন্টস শপে প্রবেশ করে। সকলের জন্য নেয়, সাথে নিজের জন্যও নেয়। আসার সময় কয়েকটা ড্রেস নিয়ে এনেছিল। আলভির চোখ যায় ছোট ভাইয়ের দিকে। ওর কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে মাহিদ। একটু সুন্দরী মেয়ে মাহিদের সাথে এক হাত জড়িয়ে ধরে খুশিতে গুলুগুলু হয়ে কথা বলছে। মাহিদের চোখে মুখে চোর চোর ভাব। মেয়েটিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। মেয়েটি বাবু, সোনা, বেবি ডেকে যাচ্ছে আর এটা সেটা প্রশ্ন করছে। মাহিদ জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে আস্তে আস্তে বলে, লিনা, তোমাকে আগেই তো বলেছি আমার বাড়ির কারোর সামনে মনের ভুলেও আমার ধারে কাছে ঘেঁষবা না। সেখানে এভাবে ধরে দাঁড়িয়ে আছো কেন? দূরে সরো। মাহিদ, এখানে তো তোমার ফ্যামিলির কেউ নেই। কে বলেছে কেউ নেই? সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে আর এদিকেই তাকিয়ে আছে। লিনা সামনে তাকায়। কেউ নেই মাহিদের ফ্যামিলির। কেউ তো নেই। সামনে সাদা শার্ট পরা যেই ছেলেটা দাঁড়িয়ে আছে ওইটা আমার মেজো ভাইয়া, মানে আলভি ভাইয়া। মেয়েটা তড়িৎ গতিতে আবার সামনের দিকে তাকিয়ে দেখে আলভি ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটাকে। বুঝেও গেছে বোধহয়। দ্রুত মাহিদের হাত ছেড়ে দেয় লিনা। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আলভি ডেকে ওঠে, এই মেয়ে দাঁড়াও। দাঁড়িয়ে যায় লিনা। তার ভবিষ্যৎ ভাসুরের সামনে এভাবে মাহিদকে ধরে দাঁড়িয়েছিল। আবার কি কি নামে সম্বোধন করলো ভাবতেই লজ্জায় দৃষ্টি নামিয়ে রাখে। আলভি এগিয়ে এসে দাঁড়ায় দুজনের সামনে। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী আর কিউট। নাম কি তোমার? লিনা ফেরদৌস। বাড়ি কোথায়? মিরপুর। মাহিদের সাথে কতদিনের সম্পর্ক? লিনা চোখ তুলে একবার আলভির মুখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নেয়। 3 বছরের। বাড়িতে কে কে আছে? আমি, ভাইয়া, আব্বু আর আম্মু। আচ্ছা যাও এখন। লিনা দ্রুত পায়ে চলে যায় ওদের সামনে থেকে। আলভির সাথে কথা বলার সময় হাত পা সহ পুরো শরীর কাঁপছিল। কোন দুঃখে যে আজ এখানে এসেছিল। আলভি মাহিদের দিকে তাকায়। মাহিদ চোরা চোখে দেখছে ওকে। তলে তলে এত দূর? 3 বছর ধরে প্রেম করো তাই না? ভাইয়া, বাড়িতে কাউকে বলবে না প্লিজ। নো নো নো, প্লিজ ভাইয়া, তোমার পায়ে পড়ি। বলবে না কাউকে। বাড়িতে ফিরে সবার আগে এই কথাটাই সকলকে বলবো আমি।
সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে? ভাইয়া প্লিজ, আমার সাথে যেটা হয়েছে তোর সাথেও সেটাই হবে। তোর সাথে কেন উল্টা নিয়ম হবে? তুমি যা বলবে সব শুনবো আমি, তাও কাউকে বলবে না প্লিজ। আমি যা যা বলবো সব শুনবি? হ্যাঁ। পরে তো আবার পাল্টি নিবি না? একদম না। যদি আমার কথা না শুনিস তাহলে সেই দিনই তোর বিয়ে করিয়ে দেব অন্য মেয়ের সাথে। মাহিত ফ্যালফ্যাল করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। বাড়ির মানুষজনের ভয়ে বাড়িতে থাকাকালীন গার্লফ্রেন্ডের সাথে কথাই বলে না। পই পই করে আগেই বলে দিয়েছে ওর ফ্যামিলির কারো সামনে ভুলেও যেন ওর সাথে কথা বলতে না আসে। কে জানে, হতেও পারে ও প্রেম করছে বলে ওর বাড়ির সবাই আলভির মতো ওকে ধরে বেঁধে কোনো এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। ও অপেক্ষা করছে পড়াশোনা শেষ হওয়ার। শেষ হলে সাহস জুগিয়ে তখন বাড়ির সবাইকে বলবে লিনার কথা। ততদিনে লুকিয়ে লুকিয়ে প্রেম করে যাবে। কিন্তু আজকে বড় ভাইয়ের সামনে ধরা পড়ে গেল। এখন এই বজ্জাত আলভি ওকে দিয়ে কি কি করাবে কে জানে। চল বাড়িতে যাই এখন। সব কিছু নেওয়া শেষ, ব্যাগগুলো হাতে নে। হেঁটে এগিয়ে গিয়ে দুই হাতে শপিং ব্যাগ তুলে নেয়। আলভি নিজেও নেয় কতগুলো। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে মাহিত বলে, গাড়ি নিয়ে আসলে ভালো হতো না? এতগুলো ব্যাগ নিয়ে বাইকে করে যাওয়া কষ্টকর হয়ে যাবে। কষ্ট হবে কেন? বসলেই বুঝতে পারবে। বাইকের কাছে এগিয়ে আসে দুজন। বাইরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। লিওন বাতির আলোয় আলোকিত চারিপাশ। মাহিত সামনে বসে, পিছনে বসে আলভি। আলভির দুই হাতে শপিং ব্যাগগুলো ধরে শক্ত হয়ে বসে। পিছন থেকে পড়ে যেও না আবার। বোনকে বিধবা করতে না চাইলে আস্তে আস্তে চালাবি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কর। রেগে যাবে না তো? রেগে যাওয়ার মতো হলে অবশ্যই রেগে যাব, আর তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেব। তাহলে থাক। না থাকবে কেন? তোকে বলতেই হবে এখন, নয়তো তুই নাম বাইক থেকে। তুমি তো মায়াকে পছন্দ করতে না ভাইয়া। সবাই বলল তালাক দেওয়ার জন্য দেশে এসেছো, তাহলে এখন সংসার করতে চাইছো কেন? আর তোমার হাবভাব দেখে তো মনে হয় মায়াকে তুমি ভালোবাসো। ভালোবাসি বলেই তো সংসার করতে চাইছি। সত্যি সত্যিই ভালোবাসো? তোকে মিথ্যে বলছি নাকি? কবে থেকে? কি ভালোবাসা? যেদিন তোর বোন আমার মাথায় ডিম ফাটিয়ে ওয়েলকাম করেছিল। সত্যি হুম। মায়া তোমার উপর ভীষণ রেগে আছে, অভিমান করেছে অনেক। তোমার নাম শুনলেই যেন কেমন করে ওঠে। শুনতেই পারে না তোমার নাম, তোমার কথা। তুই শোনাবি দিন রাত 24 ঘন্টা। বুড়ো হওয়ার আগে আমাকে টাক বানিয়ে দেবে। বাড়িতে ফিরে আসে দুইজন, দুই হাতে শপিং ব্যাগ ধরে রেখে আলভি হাত ব্যথা হয়ে গেছে। সবগুলো মাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলে, ব্যাগগুলো অনেক ভারী, আমার হাত ব্যথা হয়ে গেছে। বলেছিলাম গাড়ি নিতে। পাছায় লাথি খেতে না চাইলে এক কথা বারবার বলা বন্ধ করে ভেতরে চল। শপিং ব্যাগগুলো ছোপার উপর রেখে বসে পড়ে মাহিদ। মাহিদের পাশে বসে আলভি। বাড়ির সবাই উপস্থিত রয়েছে। এতগুলো শপিং ব্যাগ দেখে সবাই দুজনের দিকে তাকায়। আলভি দুই হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে মায়া ভরে স্বরে ডাকে ওঠে, আম্মা আমার কাছে আসো। মান্তাসা মাহিরের কোল থেকে তাড়াহুড়ো করে নেমে দৌড়ে আসে আলভির কাছে। কোলে উঠে শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে, কোথায় গেছিলে? আমার আম্মার জন্য চকলেট কিনতে, পরি সাজানোর জন্য ড্রেস কিনতে। এনেছো? হুম, চকলেট খাবো। শপিং ব্যাগের ভেতর থেকে একটা বড় চকলেট বের করে মান্তাসার হাতে দেয় আলভি। চকলেট পেয়ে খুশিতে দুই গালে দুটো চুমু খেয়ে কোল থেকে নেমে যায় তাড়াহুড়ো করে। চকলেট হাতে দৌড়ে যায় দাদার কাছে। চকলেট দেখিয়ে বলে, দেখো কত বড় চকলেট। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। ওর হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে। সানজিদা আলভির দিকে তাকিয়ে বলে, ভাইয়া এমনিতে ওর দাঁতের সমস্যা, এত বড় চকলেট খেলে দাঁত তো একটাও থাকবে না। কয়েক বছর পর নতুন দাঁত গজিয়ে যাবে। ওর খুশির চেয়ে দাঁত বড় নাকি? সানজিদা হা করে তাকিয়ে রইল আলভির মুখের দিকে। এইটা কোনো কথা? আম্মা এদিকে আসো। এগিয়ে আসে মান্ত্রাসা। এগুলো নিতে পারবে, তিনটাই কিন্তু তোমার। ভুলেও কিন্তু চকলেটের ভাগ তোমার আম্মুকে দিবা না। লুকিয়ে রাখবে, নয়তো তোমার আম্মু চুরি করে খেয়ে নেবে তোমার চকলেট। বুঝতে পেরেছ? মাথা নাড়ায় মান্তাসা। প্যাকেটগুলো টেনে নিয়ে বাবার কাছে এগিয়ে যায়। আলভির কথা শুনে লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে নেয় সানজিদা। আলভি ভুল কিছু বলেনি। মান্তাসাকে চকলেট এনে দিলে বেশিটুকু সানজিদা নিজেই খেয়ে নেয়।
যেহেতু সানজিদা দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে মান্তাসার, তাই মিষ্টি খাবার ওকে কম খাওয়ায়, চকলেট তো আরও কম। এমন কথা শুনে বাকি সকলের মুখে হাসি ফুটে ওঠে। আলভি একে একে সকলের হাতে শপিং ব্যাগ তুলে দেয়। শুধু বাকি থাকে মায়া। ওকে কিছু দেয় না, বাকি ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। সবাই একবার মায়া তো আরেকবার আলভির দিকে তাকায়। মায়া নিজের মতো ফোন দেখতে ব্যস্ত। আলভি কোনো কিছু ওকে দিলও না, ও দিলেও নিজেই নিত না। দেয়নি, ভালো হয়েছে। কিছু সময় পর সোফা সেরে উঠে দাঁড়ায় মাহিদ। মায়ের দিকে তাকিয়ে বলে, মায়া একটু আয় তো। কেন? দরকার আছে, আয় তাড়াতাড়ি। মায়ের হাত ধরে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় সে। মায়া দাঁড়ায় মায়ার রুমের সামনে। তুই ভেতরে যা, আমি ব্যাগটা রেখে আসছি। কি বলবি এখনই বল। তুই ভেতরে যা, আমি আসছি। মায়া নিজের রুমে প্রবেশ করে। বেডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পিছন থেকে শব্দ হয়। চমকে উঠে পিছনে তাকাতেই দেখে আলভি দাঁড়িয়ে আছে। হার্টবিট বেড়ে যায় বুকের ভেতর, আবার কাঁপতে শুরু করে। আলভি এক কদম করে ধীরে ধীরে এগিয়ে। মায়া পিছিয়ে যেতে যেতে কম্পিত স্বরে বলে, আপনি এখানে কেন? ডোর লক করেছেন কেন? আরে বলো না কিছু। বেড থাকায় আর পেছাতে পারে না মায়া। আর আলভি একেবারে মায়ার কাছাকাছি এসে দাঁড়ায়। দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব রয়েছে। আমার রুম থেকে বের হন। বের হওয়ার জন্য তো আসিনি। বের হন। যদি না বের হই? কেন হবেন না? আমি তো এসেছি তোমার কাছে। কেন এসেছেন? ভালোবাসি বলে। আলভির মুখে সহজ স্বীকারোক্তি শুনে তাকিয়ে থাকে মায়া। আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকো কেন? কোথায় পালিয়ে পালিয়ে থাকি? আমি সামনে আসলেই তো শুধু পালাই পালাই করো। ভয় পাও আমাকে? ভয় পেতে যাব কেন? কাঁপছো কেন তাহলে? কোথায় কাঁপছি? এই যে তোমার শরীর কাঁপছে, হাত কাঁপছে, কথা বলতে ঠোঁট আর গলার স্বরও কাঁপছে। আমি মোটেও ভয় পাই না আপনাকে। এখন সরুন আমার সামনে থেকে। পারলে সরাও। মায়া রাগী চোখে তাকিয়ে থাকে আলভির মুখের দিকে। মোটেও ভয় পায় না মায়া এই শয়তান লোককে। হুঁ হুঁ। সরুন সামনে থেকে। সুন্দর করে বলো, কি সরার জন্য? ভালোভাবেই তো বলছি। ওহো, এভাবে না। আপনি করে না বলে তুমি করে বলো। সুন্দরভাবে মিষ্টি করে বলো, সামনে থেকে একটু সরো যান। কিরমির করে বলে জীবনেও না। বলো না প্লিজ যান। পারবো না। সরুন সামনে থেকে আর বের হন আমার রুম থেকে। আমি সরতেও পারবো না, কোথাও যাবও না। আজকে রাতে এখানেই থাকবো তোমার সাথে। মায়া রেগে চেঁচিয়ে আলভির দিকে আঙ্গুল তুলে বলে, খুন করে ফেলবো। বের হন আমার রুম থেকে। তুমি খুন করতে চাইলে আমি খুন হতেও রাজি। মায়া বলে না কিছু। আলভি বেডের উপর থাকা ব্যাগগুলো দেখিয়ে বলে, ওগুলো তোমার। মায়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। এতক্ষণ তো নজরে আসেনি এগুলো। লাগবে না আমার কিছুই। এগুলো নিয়ে বের হন আমার রুম থেকে। বারবার এক কথা না বললে হয় না তোমাদের দুই ভাই বোনের? পেটের ভাত হজম হয় না। মায়া বলতে গিয়েও বলে না কিছু। ব্যাগের ভেতর বোরকা হেজাব আছে। এখন থেকে বাইরে বেরোবে হিজাব বেঁধে, বোরকা পরে, তারপর বের হবে। হেজাব আছে আমার। তাহলে গতকাল পরনি কেন? লম্বা গাউন পরে গিয়েছিলাম তাই পরিনি। নেকাব পরনি কেন? নেকাব পরি না। নেক্সট টাইম বাইরে বের হলে বোরকা হিজাব নেকাব পরে তারপর বের হবে। বাইরের কোনো ছেলে যেন ভুলেও আমার সুন্দরী বউয়ের কিউট গোলুমলু ফেস দেখতে না পায়। ১০০ বার দেখবে, তাতে আপনার কি? অবশ্যই আমার অনেক কিছু। বাইরে কেউ আমার বউকে দেখে আবার বদ নজর লাগিয়ে দেবে। সরুন আমার সামনে থেকে। সরবো না। তালাক দিয়ে মুক্ত করুন আমাকে। দেব না। কেন? কেন আবার? ছোটবেলায় আমার কোলে হাগুমুতু করে এখন আরেক বেটাকে বিয়ে করে সেই বেটার বাচ্চার হাগুমুতু পরিষ্কার করবে? সেটা আমি হতে দেব না। নেভার। আলভির কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় মায়ার। ও আলভির কোলে ছোটবেলায় হাগুমুতু করেছে? সিরিয়াসলি? চলবে ইনশাআল্লাহ।